সামনে দাঁড়িয়ে স্বয়ং উত্তম কুমার। তাকে দেখে এতটাই বিস্মিত হয়েছিলেন নববধূ মৃদুলা দেবী যে কয়েক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলেন তাকে প্রণাম করতে হবে। কে জানতো সেই মানুষটির সঙ্গেই পরবর্তী 6 বছর জড়িয়ে থাকবে তার জীবনের একের পর এক অবিস্মরণীয় স্মৃতি। জানালেন মৃদুলা দেবী, চণ্ডীমাতা ফিল্মসের পরিবেশক প্রযোজক সত্যনারায়ণ খাঁর পুত্রবধূ। তাঁদের বাড়ি প্রায় যেতেন উত্তম কুমার। বৌভাতের দিন নববধূ প্রথম দেখেন তাকে। তার মনে মহানায়কের স্মৃতি আজও অমলিন। বৌভাতে নিমন্ত্রিত ব্যক্তিটি কে, যার জন্য তার শ্বশুরমশাই তাকে দোতলার হলঘর থেকে ডেকে পাশের ঘরে নিয়ে এলেন? তাকে বলা হয়নি কেনই বা সেই নিমন্ত্রিত ব্যক্তি বাকিদের মতো হলঘরে এসে তার সঙ্গে দেখা করতে পারবেন না। তাই এই বাড়িতে সদ্য বধূ হয়ে আসা বছর 20 তরুণীটিকে হাজির হতে হলো নিমন্ত্রিত ব্যক্তিটির কাছে তার আশীর্বাদ নিতে। সেইখানে গিয়ে তো তার চক্ষু চড়ক গাছ। সাদা ধুতি পাঞ্জাবি পরে কে অপেক্ষা করছেন তার জন্য? ডান হাত তার কোমরে, বাঁ হাতে ধরা ধুতির কোঁচা। বিয়েবাড়ির আলোর রোশনাইকে যেন ম্লান করে দিচ্ছিল ওই ব্যক্তির উপস্থিতি। নববধূ ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে যেন বিস্ময়ের শেষ সীমাও পেরিয়ে গেছিলেন। মনে পড়ে গেল সিনেমা হলে গিয়ে শিল্পী, চন্দ্রনাথ এইসব ছবিতে নায়ক হিসেবে যাকে দেখেছেন। বাড়িতে আসা প্রসাদ, উল্টো রথের মতো সিনেমা পত্রিকার প্রচ্ছদে যার ছবি অসংখ্যবার দেখেছেন, এই তো সেই সিনেমাপ্রেমী মানুষের নয়নের মণি উত্তম কুমার। এই যে অবিশ্বাস্য, তার সামনে দাঁড়িয়ে স্বয়ং উত্তম কুমার, নাকি কোথাও ভুল হচ্ছে? তার মতো দেখতে অন্য কেউ, এইসব ভাবতে ভাবতেই তিনি ওই ব্যক্তিটিকে প্রণাম করার কথায় ভুলেই গেলেন। তার শ্বশুরমশাই তাকে মনে করিয়ে দিলেন, বৌমা প্রণাম করো। শ্বশুরমশাই হলেন সত্যনারায়ণ খাঁ, পুত্রবধূ হলেন সত্যনারায়ণ খাঁয়ের বড় ছেলে দিলীপের স্ত্রী মৃদুলা। নিমন্ত্রিত ব্যক্তি সত্যিই ছিলেন মহানায়ক উত্তম কুমার। ঘটনাস্থল হাওড়ার জগৎবল্লভপুরের গোহালপোতা গ্রামের সত্যনারায়ণের বাড়ি। 1970 সালের ফেব্রুয়ারি মাসে সত্যনারায়ণবাবুর বড় ছেলে দিলীপের বৌভাত ছিল। তাতে আমন্ত্রিত ছিলেন উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী। যুগলেই এসেছিলেন। সেদিনের কথা মনে করে মৃদুলা বলেন, বিয়ের আগে শুনেছিলাম আমার শ্বশুরমশাইয়ের সিনেমার ব্যবসা, তা বলে আমার বৌভাতে উত্তম কুমার আসবেন, তা আমার স্বপ্নেরও বাইরে ছিল। তাকে দেখে আমি এতটাই মোহবিষ্ট হয়ে পড়েছিলাম যে প্রণাম করতে ভুলে গিয়েছিলাম। তার মুখের দিকে তাকিয়েছিলাম। তিনি কিন্তু আমার দিকে তাকাননি, নিচের দিকে তাকিয়েছিলেন। তার মুখমণ্ডল ছিল একটু চাপা হাসির রেশ। শ্বশুরমশাইয়ের কথায় যেন আমার চেতনা ফিরে এলো। তাঁকে প্রণাম করলাম। তার বৌভাতে উত্তম কুমার একটি দামি বেনারসি শাড়ি উপহার দিয়েছিলেন। মৃদুলা বলেন, শাড়িটি প্রথমেই আমাকে দিয়ে এসেছিলেন সুপ্রিয়া দেবী। বড় খোঁপা করে তিনিও খুব সেজে এসেছিলেন। তবে তিনি যে সুপ্রিয়া দেবী তা জানতাম না। তিনি শাড়ি দিয়ে চলে যাওয়ার পরে আমার ননদরা একথা জানায়। আমার বৌভাতের আসর বসেছিল পারিবারিক হলঘরে। পাশের ঘরে ছিলেন উত্তম কুমার। সেখানে তাকে প্রণাম করার জন্য আমার শ্বশুরমশাই আমাকে নিয়ে যান। সত্যনারায়ণ খাঁ ছিলেন বাংলা ছবির প্রযোজনা পরিবেশনা ব্যবসার সঙ্গে যুক্ত। তার সংস্থার নাম চণ্ডীমাতা ফিল্মস। তার প্রযোজিত পরিবেশিত বহু ছবির বহির্দৃশ্যের শুটিং হয়েছে গোহালপোতা গ্রামে। সেই সূত্রেই উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন সহ বাংলা ছবির প্রায় সব অভিনেতা অভিনেত্রী গোহালপোতায় এসেছেন, থেকেছেন সত্যনারায়ণের বাড়িতে। বিবাহ পরবর্তী সময়ে মৃদুলার দায়িত্ব ছিল উত্তম কুমারের খাবার দাবারের ব্যবস্থা করা। তিনি বলেন, 1970 সালে আমার বিয়ে হয়। তার আগে থেকেই উত্তম কুমার আমাদের বাড়িতে আসতেন। আমার বিয়ের 2 দিন আগেও তিনি কমললতা ছবির শুটিং করতে এসেছিলেন বলে শুনেছি। আমার বিয়ের পরে যেসব ছবির শুটিং এখানে হয়েছিল সেগুলি মূলত হার মানা হার, ধন্যী মেয়ে, বোন পলাশীর পদাবলী, সন্ন্যাসী রাজা, প্রতিশোধ প্রভৃতি। আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু হয় 1976 সালের নভেম্বরে। আমার বিয়ের পর থেকেই শ্বশুরমশাইয়ের মৃত্যু পর্যন্ত এই 6 বছরে প্রায় 10 বার উত্তম কুমারকে আমাদের বাড়িতে আসতে দেখেছি। কখনো 2-3 দিন থেকেছেন, কখনো এসেই চলে গিয়েছেন। যখন থাকতেন সকালে খেতেন 1 কাপ চা এবং 2টি ক্রিম কেক আর বিস্কুট।
বিস্কুট। প্রাতরাশ করতেন পাউরুটি সন্দেশ দিয়ে। দুপুরে ও রাতে খেতেন 4খানা করে গরম রুটি, কচি মুরগির স্টু। কম মশলা দিয়ে কিভাবে স্টু রান্না করতে হবে তা সুপ্রিয়া দেবী আমাকে দেখিয়ে দিয়েছিলেন। রুটি হতো কয়লার উনুনের গনগনে আছে। শুধু শুটিং উপলক্ষেই উত্তম কুমার আসতেন তা নয়। মৃদুলা বলেন, আমার প্রথম মেয়ে জন্মানোর আগে স্বাদ উপলক্ষে উত্তম কুমার এবং প্রযোজক অসীম সরকারও এসেছিলেন। উত্তম কুমার 2টি দামি টাঙ্গাইলের তাঁতের শাড়ি দিয়েছিলেন। মেয়ের মুখে ভাত উপলক্ষে তিনি এসেছিলেন সুপ্রিয়ার সঙ্গে। গিনির লকেট বসানো সোনার হার সুপ্রিয়া পরিয়ে দিয়েছিলেন মেয়ের গলায়। দেওরের বিয়েতেও তাঁরা দুজনে এসেছিলেন। বেনারসি শাড়ি উপহার দিয়েছিলেন। তাঁর সব উপহার আমি আজও রেখে দিয়েছি। জানা গেল মহানায়ক খুব বেশি কথা বলতেন না, যাও বলতেন তাও খুব নিম্ন স্বরে। এখানে এলে থাকতেন 2তলা বা 3তলার ঘরে। মৃদুলা বলেন, একদিন তিনি বারান্দার চেয়ারে বসেছিলেন। আমার ছোট্ট মেয়ে উঠোনে খেলছিল, তার ছিল খালি গা। উত্তম কুমার আমাকে বললেন, বৌমা ওকে জামা পরিয়ে দাও। আরও একদিন তিনি অনেকক্ষণ আমার মেয়েকে কোলে নিয়ে বারান্দার চেয়ারে বসেছিলেন। সেই সব স্মৃতি ভুলব না। একবার দোলের সময় অনেকের সঙ্গে উত্তম কুমার এসেছিলেন। হইচই করে আবির খেলে সেদিন বিকেলেই কলকাতায় ফিরে গিয়েছিলেন। একবার উত্তম কুমারকে সুপ্রিয়া দেবীর ওপর খুব রেগে যেতে দেখেছিলেন মৃদুলা। তিনি বলেন, সেদিন কি একটা ছবির শুটিং উপলক্ষে উত্তম কুমার বিকেলেই চলে এসেছিলেন। সুপ্রিয়া দেবীরও আসার কথা, কারণ তিনিও ছিলেন এই ছবিতে। আমাদের বাড়ির গাড়ি তাঁকে আনতে গিয়েছিল, কিন্তু রাত 11টা বেজে গেলেও তিনি আসেননি। আমার শ্বশুরমশাই আর উত্তম কুমার বাড়ির সামনে রাস্তায় পায়চারি করছেন। আরও কিছুটা পরে সুপ্রিয়া দেবীকে নিয়ে গাড়ি এলো। গাড়িতে সুপ্রিয়া বসে। সেই অবস্থায় উত্তম কুমার তাকে প্রচণ্ড রেগে বললেন, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? এটা কি হোটেল পেয়েছো যে যখন ইচ্ছে ঢুকবে যখন ইচ্ছে বেরোবে? মনে রাখবে এটা একটা বাড়ি। সুপ্রিয়া দেবীর তখন প্রায় কেঁদে ফেলার অবস্থা। মিনমিন করে বললেন, কি করব, থিয়েটারের শো শেষ হতে দেরি হলো। সবটাই ঘটেছিল আমার চোখের সামনে। 1976 সালের নভেম্বরে সত্যনারায়ণ খাঁ মারা যাবার পরও উত্তম কুমার এই বাড়িতে এসেছিলেন, তবে খুব কম। 1980 সালে 24শে জুলাই উত্তম কুমার মারা যান। তারপর এই বাড়িও যেন তাঁর ঔজ্জ্বল্য হারায়। এখন সত্যনারায়ণের বিশাল বাড়ি কার্যত শুনশান। ছেলেকে নিয়ে মৃদুলা থাকেন কলকাতায়, কিন্তু বছরে 1বার বা 2বার আসেন গোহালপোতায়। কয়েকদিন করে থেকে চলে যান। শুনশান এই বাড়ির দোতলার বারান্দায় বসে থাকেন 76 বছরের মৃদুলা। বলেন, ছেলে আসতে চায় না। আমাকেও বলে, কি আছে ওখানে যে তুমি যাও? আমি তাকে বলি, তুই সেটা বুঝবি না কেন আমি চাই। আমি সেখানে গেলে যেন দেখতে পাই উত্তম কুমারকে। তার স্মৃতি আমাকে ফিরিয়ে নিয়ে যায় এক স্বপ্নের জগতে।